বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক নিউজ 24 চ্যানেলের মুক্তির কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো আগামী নির্বাচনেই কি জাতির মুক্তি মিলবে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি। শ্রদ্ধেয় কর্নেল দিদার, আপনাকে স্বাগতম আজকের আমাদের এই সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে। ধন্যবাদ কর্নেল হক, আপনার এই সুন্দর পরিবেশ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। নিউজ 24 চ্যানেলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার দর্শক শ্রোতা সবার জন্য আমার শুভকামনা থাকলো এবং ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, জুলাই বিপ্লব, 36 জুলাই বিপ্লব, এই বিপ্লবের সনদ আমরা বহুদিন যাবৎ শুধু শুনছি। এটা চূড়ান্ত হয়েছে কি? এটা চূড়ান্ত হয়ে থাকলে কবে নাগাদ আমরা জানতে পারবো এবং এটার মূল বিষয়টাই কি লেখা আছে সেখানে? ধন্যবাদ কর্নেল হক। জুলাই সনদ বা 36শে জুলাই সনদ যেইভাবে আমরা এটাকে বলি না কেন, এটা একটা জাতির আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। আপনি জানেন পুরো দেশের মানুষ এটা কবে নাগাদ তাদের হাতে পৌঁছবে, কবে নাগাদ তারা দেখতে পাবে ফিজিক্যালি, এবং এর মধ্যে কী আছে না আছে এটা জানার জন্য পুরো দেশবাসী প্রায় উৎসুকের হয়ে আছে এবং এটা জানার জন্য, শোনার জন্য অপেক্ষা আছে। তো আমি আপনাকে একটু এটার ব্যাকগ্রাউন্ডে বলি। সেটা হলো যে আমরক্ষ কমিশনে যখন মিটিং শুরু করলাম, ডক্টর ইউনূস স্যারের আহ্বানের পরিপ্রেক্ষিতে, আপনি জানেন পরবর্তী সময়ে সকল পলিটিক্যাল পার্টিগুলোকে আহ্বান জানানো হলো। আমরা বসলাম, বিভিন্ন মিটিং হলো, আলোচনা হলো এবং আলোচনাগুলো বেশ কয়েক মাস যাবৎ চলে এখন প্রায় শেষ পর্যায়ে। তো সেখানে প্রধানত 6টা কমিশনের পক্ষ থেকে 166টা প্রস্তাবনা উপস্থাপন করা হলো। সেগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মতামত নেওয়া হলো। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা প্রথম পর্বে প্রায় 108টা এগ্রি করেছিলাম, বাকি 32টাতে আমরা না করেছিলাম, 26টাতে আমরা আংশিক একমত হয়েছিলাম। এভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেওয়ার পরে মোটামুটিভাবে দেখা গেল শতকরা যদি আমি বলি তাহলে 80% উপরেই পলিটিক্যাল পার্টি এবং 80% উপরেই যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা টেবিল আনা হলো, এতে প্রায় এগ্রিমেন্ট হয়ে গেল। আচ্ছা, সেখানে কি মেজর পার্টি দুটো ছিল? জামাত এবং বিএনপি সবাই ছিল। আচ্ছা, কিন্তু প্রথম দিকে বিএনপি এই আলোচনায় অংশগ্রহণ করতে একটু দেরি করেছেন। মেবি তাদের হয়তো বড় পলিটিক্যাল পার্টি, তাদের হয়তো বসে নিজেদের মধ্যে একটু আলোচনা করে এটা রিপোর্ট দাখিল করে এখন আসতে একটু সময় নিয়েছে, ফলে আমরা একটু কিছুদিন পিছিয়ে গেছিলাম ওখানের জন্য। যাই হোক, বিএনপি এটার মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন গত অনেকগুলো মিটিংয়ে এবং সকল দল, আমি নাম বলার দরকার নাই, সকল দল মোটামুটিভাবে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এই আন্দোলনের সাথে জড়িত ছিল, সবাই এখানে অংশগ্রহণ করেছেন, প্রায় 30-35টা দল। আলোচনা শেষ পর্যায়ে আছে এবং বেশিরভাগ পয়েন্টগুলোতে আমরা ঐক্যমতে বসতে পেরেছি। 2-1টা পয়েন্টে ঐক্যমতের দ্বারপ্রান্তে এসেছি। আচ্ছা, আপনি বলতে পারেন মেজরিটি ইস্যু যেগুলো আছে সেগুলো আমরা মোটামুটিভাবে একমত প্রায় হয়ে গেছে। আচ্ছা, আমি স্পেসিফিক্যালি কোনোটা বলতে চাচ্ছি না এখানে, যেহেতু এটা জাতীয় পর্যায় থেকে এটা ডিক্লারেশন হবে বলে আমি কোনো উদাহরণ দিতে চাচ্ছি না, বাট আলোচনা করতে করতে আমরা মোটামুটিভাবে একটা পর্যায়ে এসে বলছি। সেখানে আমি 2-1টা একটু রেফারেন্সটা হচ্ছে বোঝার সুবিধার্থে। সকল দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে নতুন করে কোনো ফেসিস তৈরি হবে না, এমন একটা কাঠামো আমরা চাই, রাষ্ট্রীয় কাঠামো চাই, সাংবিধানিক বাধ্যবাধকতা চাই। তো সেইখানে মোটামুটিভাবে বলতে পারেন যে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ সকল দল ঐক্যমতে পৌঁছি 10 বছরের বেশি, যেটা আমরা দুটো টার্ম কেউ থাকতে পারবে না। এটা 10 বছর মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন যে পরপর দুটো টার্ম, না একজন প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হলেন, আবার একটা টার্ম গ্যাপ হলে আবার আপনি সেখানে প্রধানমন্ত্রিত্ব পেতে পারেন, এই ধরনের কি? নাকি পরপর একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছর, আমি দুইবার বলবো না, 10 বছরের বেশি দেশ শাসন করতে পারবে না। আচ্ছা আচ্ছা,
এটা হতে পারে যে কোনো একটা সরকার হয়তো আস্থাহীনতায় পড়ে আস্থা ভোটের মাধ্যমে হয়তো 2 বছরের মাথায় ওনাকে বিদায় হতে পারে, তাহলে উনি 8 বছর তো রয়ে গেল ওনার জন্য। এইভাবে কি তখন না একটা উদাহরণ দিচ্ছি, এগুলো তো ফেরকা টানলে আপনি বহু ধরনের ফেরকা আনতে পারা যায়। আমরা তো অত ফেরকাতে না গিয়ে আমরা এতটুকু বলতে পারি, পারপাসটা হচ্ছে কি যাতে করে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ফেসিস্ট হয়ে পড়েন না। কিন্তু আপনাদের এই শব্দটাই তো একটু ডাউটফুল আছে। 10 বছর কেন লিখলেন? হতে পারতো 2টা টার্ম। না, ওইটা এখনো টার্ম হলে তো না, ওখানে ধরেন 4 বছরের মাথায় তারাই হয়ে গেল, ইমপিচমেন্ট হলো, ওখানে আরেক বছরের জন্য সে হয়ে না, ওখানে অনেকগুলো পয়েন্ট এখনো আছে। আমি শুধু আপনাকে চুম্বক পয়েন্টটা বললাম। আপনি যখন এই কথাগুলো যখন জাতির সম্মুখে উপস্থাপিত হবে, আমার মনে হয় অনেকগুলো বিষয় যেগুলো আমরা আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করে শেষ করা যাবে না, আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে, বিকজ এটা ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে। একটা জিনিস জানতে চাচ্ছি, যেহেতু আপনারা ড্রাফট পেয়ে গেছেন অলরেডি আপনাদের হাতে, সেখানে অনেকেই এই ব্যাপারটা রেজ করছেন যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশটাকে ধ্বংস করেছে, সে ফ্যাসিস্ট হাসিনার নামটা কোথাও উল্লেখ নাই। এটা কি সঠিক কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে কি, আমরা পেয়ে যাইনি, আমাদের কাছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে 28 তারিখে প্রিয়েম্বল পাঠানো হয়েছে। আচ্ছা, প্রিয়েম্বল, এটার একেবারে 71-এর সময় থেকে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশ নামক দেশের জন্ম হলো, সেখানে আমাদের লক্ষ লক্ষ শহীদানের যে আত্মহুতির মধ্য দিয়ে দেশ পেলাম, কিন্তু মুক্তির পর্যায়ে আমরা পৌঁছতে পারলাম না, সেখান থেকে একটা প্রিয়েম্বল টানা হলো এবং বর্তমান সময় পর্যন্ত সেটাকে একটা প্রিয়েম্বল আনা হলো। আর যেই সনদের মূল বিষয়গুলো হলো যে ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য যে সকল পার্টি ওই 166টা পয়েন্ট বা পরবর্তী সময় আরো কিছু কিছু পয়েন্ট সবগুলো মিলে এটা এইগুলো একটা তালিকা সকল পলিটিক্যাল পার্টির স্বাক্ষরে এই সনদের প্রিয়েম্বলের সাথে যোগ হবে। ওই জায়গাটা খালি রাখা হয়েছে কারণ এটা নিয়ে ড্রাফটিং রিড্রাফটিংটা চলছে, মানে ঐক্যমত্য কমিশনে যে আমরা বসলাম, আমাদের পার্টির প্রতিনিধিরা বসলো, আমি কয়েকটার মধ্যে বসছি, তা আলোচনা করতে করতে আপনি জানেন একটা পর্যায়ে যখন আসে তখন ভাষাগত কিছু বিষয় থাকে, যে কেউ বলছে এটা এভাবে না লিখে এইভাবে লিখতে ভালো হবে, কেউ বলছে এই শব্দটা এইভাবে না হয়ে ওভাবে হলে ভালো হবে। এখন ওই প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু মোটা দাগে সকল বিষয়গুলোর মধ্যে একটা ঐক্যমত মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে এই কারেকশনগুলো হয়ে গেলে আমরা আশা করছি কমপ্লিট ডকুমেন্টটা সকল পলিটিক্যাল পার্টির কাছে আসবে, তারা এটা দেখবে, দেখার পরে যদি এখানে কোনো ধরনের তারা কোনো একটা কারেকশন বা ইনপুট তারা দিতে চায় বা কেউ এটা বাদ দিতে চায়, সেটাও সর্বাধিক আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আশা করি জুলাই মাসে জুলাই সনদটা প্রকাশিত হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যে 36 জুলাইয়ের কথা বলছি, 5 তারিখ পর্যন্ত 36 জুলাই আশা করছি 5 তারিখেই যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমাদেরকে উনি এক ধরনের আমাদেরকে মুক্তি দিলেন। আমরা একটি মুক্তি কোথাও উল্লেখ নাই না, ওটা আপনার যখন জুলাই সনদ আসবে সেখানে আছে কি না আছে সে বড় কথা নয়, বড় কথা হচ্ছে আরেকটা জাস্ট জানার বিষয় জনগণের উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুজনের ক্ষমতার ভারসাম্যের কোনো কথা আছে সেখানে? আছে, এবং এটা নিয়ে বরঞ্চ আপনি বলতে পারেন একটা দীর্ঘ সময় আলোচনা হয়েছে, দীর্ঘ সময় ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে বলেছিলাম, আমার এখনো মনে পড়ে, আমরা প্রথম যখন ঐক্য কমিশনে মিটিং করছি আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত করা হোক। উনি কোনো পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট হলে হতেও পারে, এই ব্যাপারে আমরা কিছু বলি নেই, বাট আমরা বলেছিলাম যেটা একটা সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হোক। আচ্ছা, তো অন্য পলিটিক্যাল পার্টি কেউ কেউ বললেন যে না আমরা সংসদীয় কমিটির মাধ্যমে যাই, আবার কেউ কেউ বললেন যে আমরা এটার জন্য একটা ইলেকট্রাল কলেজ সিস্টেমের মধ্যে দিয়ে করি, বিভিন্ন পন্থা পদ্ধতি আলোচনা হয়ে আমি এখানে ডিক্লেয়ার করতে চাচ্ছি না, যেহেতু এটা ডিক্লারেশন করাটা আমার জন্য আমি করতে পারি না বা আমি বলতেও পারি না, আমার বলাটা ঠিক হবে না, এটা করতে পারে না। আপনারা দেখবেন, দেশের জনগণও দেখবেন, এটা আমাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু মাননীয় আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্য কমিশন এটা নিয়ে কাজ করছে। আমরা আশা করছি তার মুখ থেকেই বিষয়টা আসুক।
তবে হ্যাঁ, আপনার প্রশ্নের জবাবে এতটুকুই বলতে পারি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং দেশের জনগণ যেভাবে চাচ্ছিল মোটামুটিভাবে বলতে পারি যে তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। সংক্ষিপ্ত একটা প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর চাচ্ছি, আমরা এরপর বিরতিতে যাব। জি। সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা? এখনো পর্যন্ত আমরা সেখানে আছি। সেখানে আছে। সেখানে আছি। ওকে, সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনরায় মুক্তির কথা অনুষ্ঠানে। আপনারা দেখছেন এবং শুনছেন আমাদের বর্তমানে জুলাই সনদ, একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা আজকে কথা বলতে চাই। কর্নেল দিদার, গতকাল সরকারিভাবে একটা বিজ্ঞাপন জারি হয়েছে, 11 দিনের সতর্কতা, অর্থাৎ নাশকতার আশঙ্কা আছে। ফেসিবাদীরা একত্রিত হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, দেশে বিভিন্ন স্থানে তারা নাশকতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নাশকতা ঘটার সম্ভাবনা আছে। আসলেই কি তাই? তারা কি আবার ঐক্যবদ্ধ হচ্ছে? তারা কি ওই শক্তি রাখে, শক্তি সামর্থ্য রাখে বর্তমান পরিস্থিতিতে? আপনার লাস্ট পয়েন্টটা দিয়ে প্রথম শুরু করি। জি। শক্তি সামর্থ্য রাখে কিনা আমার মনে হয় না, কারণ বাংলাদেশের এই 18 কোটি বা 20 কোটি যেভাবে বলি না কেন, আমাদের এই জনগণের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার দুঃশাসনকে মানুষের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং আমরা তাকে কখনো পালিয়ে যেতে বলি নাই। আমরা তাকে ক্ষমতা হস্তান্তর করতে বলেছিলাম, পদত্যাগ করতে বলেছিলাম, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম। তাকে তো আমরা কখনো বলি না আমি পালিয়ে ভারতে গ্রস্ত নেন। জি। কিন্তু উনি এমন বেজ্জতির একটা পথ গ্রহণ করলেন, পুরো দেশবাসীকে বেজ্জিত করলেন। একজন প্রধানমন্ত্রী, তার ভাষায় তিনি ইলেক্টেড, যদি আমরা সেই নির্বাচনকে মানিনি, বা তার তো একটা ন্যূনতম সাংবিধানিক বৈধতা ছিল, ন্যূনতম। এটাকে পেছনে ফেলে দিয়ে তিনি আমাদের যারা বন্ধু রাষ্ট্র বললো, তারা আসলে তো আমাদের, আমি শত্রু রাষ্ট্র বলতে চাই না, বাট তাদের সাথে আমাদের বনিমানা হয় না, এমন দেশে আপনি পালিয়ে গেলেন। তো সুতরাং তারা আবার যে সংগঠিত হয়ে দেশের মধ্যে একটা নতুন কিছু তৈরি করবে সেটা আমি চিন্তা করি না। তবে হ্যাঁ, বিশৃঙ্খলা তৈরি করার মতো কিছু পরিবেশ কোনো কোনো ক্ষেত্রে তারা তৈরি করতে পারে। গোপালগঞ্জের বিষয়টা একটা আলাদা করে দেখতে হবে, কারণ গোপালগঞ্জে মুজিবুর রহমান সাহেবের জন্মস্থান, শেখ হাসিনারও জন্মস্থান, এবং সেখানে গোপালগঞ্জবাসী সবসময় তাদেরকে তাদের নেতা হিসেবে পেয়ে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। সেনাবাহিনী যখন লোক ভর্তি করতে গেলাম, আচ্ছা, তখন আমি ওই কমিটির চেয়ারম্যান ছিলাম একটা, আপনি জানেন নিজেও আপনি ভর্তি করেছি আমরা এগুলো। তো এলাকাতে ভর্তি করার সময় দেখা গেল পরবর্তী 12 বছরে যে সকল ভর্তির কোটা পাওয়ার কথা, পরবর্তী 12 বছরে এগুলো সব খেয়ে উনি লোক ভর্তি করে ফেলছেন। সব গোপালে 1 নম্বর। একদিন ঢাকার একজন ওসি এসে আমার কাছে, ও তো দুঃখ ভারাক্রান্ত বডি, এসে আমার কাছে একটা তদবির করার জন্য আসলেন। সে বলে, স্যার ঢাকা থেকে আমরা কোনোদিন ওসি হতে পারবো না, যেখানে তোমার সমস্যা কি? তখনকার সে বলতেছিল যে স্যার এখানে বোধহয় 50 কি 51টা যে থানা 39 থানাতে ওসিরা, সে আমাকে বলতেছিল যে সবগুলাই গোপালগঞ্জের মানুষ। এই ছিল ওসিদের পাওয়ার, দাপট। এখন কথা হলো যে এই বিষয়গুলো সবগুলো অ্যানালাইসিস করে যদি আমরা বলি, তাহলে গোপালগঞ্জের এক ধরনের একটা আলাদা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, যার কারণে গোপালগঞ্জের সাথে আমি অন্য জায়গাগুলোকে একটু আওয়ামী লীগের অবস্থানগত কারণে একটু ভিন্নভাবে দেখতে চাই। তবে একটা জিনিস সত্য, আওয়ামী লীগ যেহেতু 17 বছর দেশ শাসন করেছে, তাদের একটা অর্গানাইজেশনটা সব রুট লেভেল পর্যন্ত আছে। সুবিধাভোগী যারা বিশেষ করে, তারা কিন্তু আওয়ামী লীগ থেকে যে সুবিধাগুলো নিয়েছে তারা আছে। তো এই কাঠামোটা আওয়ামী লীগে কি এমন কেউ আছে যে সুবিধা দেয়নি? না, আওয়ামী লীগের যেই অবস্থান, সেখানে আপনি বলতে পারেন মোটামুটিভাবে 100% লোকের সুবিধা নিয়েছে, বেশি আর কমে।
কিন্তু কথা হলো যে বাংলাদেশের মানুষ এখন শতকরা 80-90% মানুষ আওয়ামী লীগের ওই কিছু সাপোর্টার বাদ দিলে, তাদের গ্রামের ভিতরে মানুষগুলোকে বাদ দিলে, তার দেশের সকল মানুষগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে, আওয়ামী লীগ সরকারের এগেনস্টে। শুধু আপনার এই প্রশ্ন যদি ফিরে যায়, তারা নতুন করে বাংলাদেশের ভিতরে এই দেশকে পুনরায় ফিরে নেওয়ানোর যে অবস্থান, সেটা তৈরি করতে তারা কখনোই পারবে বলে আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, কোথাও কোথাও তারা কিছু কিছু বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ তারা নিতে পারে। যেমন ধরেন, অগাস্ট মাসে শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ড হয়েছিল। আমরা সেই হত্যাকাণ্ডকে ঘৃণা করি, কারণ কোনো হত্যাকাণ্ডেও এটা গ্রহণযোগ্য নয়। মানুষ হিসেবে আমি কারো জান নিয়ে ফেলতে পারি না, আল্লাহর দেওয়া জান। সুতরাং ওইটা একটা আলাদা বিষয়। ওটার বিচার হয়েছে, সেই বিচারে যা শাস্তি হয়েছে, এবং অনেক মানুষের ফাঁসির আদেশ হয়েছে, অনেক মানুষ সেই মামলাতে এখনো জেলে আছে। তার মানে এটা একটা নিষ্পত্তিকৃত, একটা নিষ্পত্তিকৃত একটা বিষয়। কিন্তু ওইটার উপরে নির্ভর করে আমরা যতটুকু ধারণা করছি, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের, শেখ হাসিনার প্রতিনিধি গভর্নমেন্টের কিছু কিছু মানুষ সংগঠিত হয়ে আমাদের বর্ডারের ওই পার থেকে তারা টাকা পয়সা হোক বা বুদ্ধি পরামর্শ পায় হোক, দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার পায় তারা করতে পারে। এটার জন্য সরকার আগাম সতর্কতা হিসেবে হয়তোবা এটা করেছে। এটা হলো একটা। 2 নম্বর হলো, এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা রাজনৈতিক সরকার নয়, স্বাভাবিকভাবেই কিছু মানুষ গলা জলে মাছ শিকার করার জন্য চেষ্টা করে আসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানেও কিন্তু এটা একটা সমস্যা তৈরি করার সম্ভাবনা আছে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, তাদের কাছে ওই প্রতিবেদনগুলো নিশ্চয়ই সরকার প্রধানের কাছে উপস্থাপিত হয়েছে। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি যে দেশের মানুষের জানমাল রক্ষার্থে তিনি যদি এটা ধারণা করেন বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের উপর ভিত্তি করে যে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এরকম সতর্কতা জারি করে দেশের মানুষকে সতর্ক করে দেওয়া, মানুষ যাতে করে অধিকতর সতর্ক হয়, কেউ ইচ্ছা করলে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই দৃষ্টিভঙ্গিতে এটা যে করাটা এটা যৌক্তিক বলে আমি মনে করি। শেখ হাসিনা বাংলাদেশে যারা দীর্ঘ রাজনৈতিক একটা ক্যারিয়ারের উপর নির্ভর করে দেশ পরিচালনা আসলেন, তার মধ্যে শেখ হাসিনা ডেফিনেটলি উনি অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন রাজনৈতিকভাবে। কিন্তু তার সিদ্ধান্ত, তার দেশ পরিচালনা শুধু নয়, না দল পরিচালনা, এগুলো এতভাবে নিকৃষ্টভাবে ঘৃণিত হয়েছে। আপনি বিজ্ঞ বললেন, এই বিজ্ঞতাটা আপনি কি মনে করেন পজিটিভ ভাবে বিজ্ঞ? না, আমি একাডেমিক পয়েন্ট অফ ভিউতে বলছি। পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বলি, একাডেমিক পয়েন্ট অফ ভিউতে বললেন, আমি একাডেমিক পয়েন্ট অফ ভিউতে বলছি যে দেখেন, ওনার জন্ম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবারে। তাহলে সেই 66 আন্দোলনে, 69 আন্দোলনে, 70 সালে নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, যদিও উনি মুক্তিযুদ্ধে যান নাই, উনি এখানে ধানমন্ডিতে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যন্ত আদরে কদরে ছিলেন। তারপরে না সিএমএ ছিল, মানে ছেলের জন্ম হয়েছে তো সিএমএ, মানে বিভিন্ন জায়গাতে উনি ঢাকার মধ্যে উনি ছিলেন। পরবর্তী সময়ে ওনার বাবার যে 5 বছরের শাসন বা 4 বছরের শাসন এবং বাকশালের মধ্য দিয়ে ওনাদের পতন, পরবর্তী 21 বছর তিনি আর দেশে ফিরতে পারলেন না, এবং ফিরে আসার পরের সেই কাহিনীতে যেতে চাই না, কারণ যেটা আমরা জানতে চাচ্ছি, আপনি বলছেন বিজ্ঞ শব্দটা আপনি কি পজিটিভলি ইউজ করেছেন, নাকি সে যত দুষ্ট শয়তানি পন্থা সে অবলম্বন করেছে তার সমস্ত জীবনে কোন সুষ্ঠু পন্থায় তো সে রাষ্ট্র পরিচালনা করেনি? আমি এটা বরঞ্চ বিজ্ঞ ববিজ্ঞ দিকে না বলে, তার দীর্ঘ সময়ে রাজনৈতিক মাঠে বিচরণের মধ্য দিয়ে উনি যে অভিজ্ঞতা সঞ্চয় করে দেশ পরিচালনা করা উচিত ছিল, উনি ওই পথে না গিয়ে ওনারা এমন একটা ধ্যান ধারণার উপরে ভিত্তি করে দেশ পরিচালনা করলেন যে দেশকে একেবারে নিষ্পেষিত করে ফেলে। প্রধানমন্ত্রী বলতে পারে, যদি একটা লাশ পড়ে তোমার 10টা লাশ ফেলবা, মানে এগুলো উনি যেভাবে জীবনের শেষে এই দেশটাকে যেখানে নিয়ে গেলেন, এটা ঘৃণা ভরে দেশের মানুষ প্রত্যাখ্যান করছে, আমরা করে তাই। ঠিক তো, বিজ্ঞতা রাইট। এখন ওই দৃষ্টিভঙ্গিতে ইন্ডিয়া যদি মনে করে থাকে এখনো যে শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে আবার একটা নতুন করে ঘুরে দাঁড়ানোর কাঠামো তৈরি করবে, এটা আমি মনে করি দে আর লিভিং ইন দি ফুলস ডেইন। এটা কোনোদিন সম্ভব হবে না। ভারত তো চেষ্টা করেছে 100% শেখ হাসিনাকে
ক্ষমতা রাখার জন্য, তারা তো পারেনি, তারা ফেল করেছে। ফেল একবার করেছে, এমন ফেল করেছে, এটাকে উঠে দাঁড়াতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং ওই কাঠামো তার ফিরে আসা তাদের পক্ষে আর কোনোদিন সম্ভব হবে না। আর তারা সেখানে বসে যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্য আছে। সেটা কি? এই বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের বিরোধী। কিভাবে বিরোধী? বয়কট ইন্ডিয়া। বয়কটটা কেন? ভারতের যত কর্মকাণ্ড, সকল কর্মকাণ্ড দেশ বিরোধী। আপনাকে আমি একটু ছোট্ট উদাহরণ দিই। ভারত থেকে বাংলাদেশে 54টা নদী আসছে। জি। আমাদের 57টা ইন্টারন্যাশনাল ওয়াটারের মধ্যে 54টা 54টা ভারত থেকে থেকে প্রবাহিত। আপনি দেখেন, এই 54টা নদীর প্রত্যেকটা নদীতে ভারত বাদ দিয়েছে, রাইট। ভায়োলেটিং অল নর্মস অফ ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন বা নদী এটাকে ব্যালেন্স শাসনের করা যে যায় কিভাবে আমরা জানি, এই বাস্তবতা আমরা জানি। তারা এগুলা তারা করেছে। আমাকে বিচ্ছিন্ন করার জন্য তারা যদি এখনো চেষ্টা চালাচ্ছে। আমাদের যদি সত্যি সত্যি তারা বন্ধু রাষ্ট্র হতেন, তারা যদি আমাদের ভালো প্রতিবেশী হতেন, প্রতিবেশী রাষ্ট্র হতেন, তাহলে এই কাজগুলো তারা কোনদিন করতে পারত না। বুঝলাম কর্নেল একটা দিদার, উদাহরণ দিলাম। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে তাদের একটা বিমাতা সুলভ কিংবা প্রচন্ড বিদ্বেষ সুলভ একটা আচরণ বাংলাদেশের প্রতি, এটা থেকে ব্যালেন্স বাংলাদেশ কিভাবে ব্যালেন্স করবে সে প্রতিবেশীকে? ওয়েল, ওটা আপনি তার ভূ রাজনৈতিক একটা অন্য একটা জায়গা থেকে একটা জবাব দিয়ে দিই একটু ছোট করে। সেটা হলো কি, প্রথমত কি, বর্তমান প্রেক্ষাপটে কোনো দেশ কিন্তু ফুললি ইন্ডিপেন্ডেন্ট নয়। উই আর অল ইন্টারডিপেন্ডেন্ট। ইন্টারডিপেন্ডেন্ট। আমি সভরেন্টির কথা বলছি না, আমি ব্যবসা বাণিজ্য, মানুষের চিকিৎসা, শিক্ষা। দেখেন, আমার ছেলে দেশের বাইরে লেখাপড়া করেছে, কেন সে গেল? সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে, স্কলারশিপ দেশের বাইরে গেছে। আমার মেয়ে স্কলারশিপ নিয়ে সে মালয়েশিয়া পড়তে গেল, পরে ফিরে আসলো, পরে আবার সে আমেরিকা দিকে সে মাস্টার্স করছে। আমাদের অনেকে যাদের পক্ষে সম্ভব, আমরা পৃথিবীর বহু দেশে যাচ্ছি, আবার পৃথিবীর বহু দেশের মানুষ আমাদের দেশেও এখানে লেখাপড়া করেছে। গত 11 মাসে আমরা তো ভারতের চিকিৎসাকে বয়কট করেছি। হ্যাঁ, ভারতের সাথে সকল ব্যবসা বাণিজ্য করে যেগুলো আমরা আনতাম সেগুলো আমরা বয়কট করেছি। এবং কিছু কিছু জিনিস ন্যাচারালি বয়কট হচ্ছে, আল্লাহর মেহরবানি হয়েছে। কীভাবে? আপনাকে একটু উদাহরণ দিই। বিডিআর যখন আমি সেক্টর কমান্ডার ছিলাম, সিও ছিলাম, ভারতে যখন মিটিংয়ে যেতাম, তাদেরকে প্রায় করে বলতাম, ভাই তোমরা এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে তোমাদের ফ্যান্সি রেলের ব্যবসা খুলে বসছো, ইন্ডাস্ট্রি করেছো, তোদের তো মানুষ তো নাই, এটা কার জন্য করছো? আমার বর্ডারে কেন? এটা তো করলে তুমি তো ক্যালকাটার ভিতরে করার কথা। তোমার মানুষ বলছো আমাদের ফ্যান্সি রেল আমাদের দেশের জন্য অথরাইজড। আই এগ্রি, আই রেসপেক্ট ইউর ডিসিশন, বা তুমি তো করছো আমার বর্ডারে এনে, এবং তুমি এটা এখানে বর্ডারে বানায় সম্পূর্ণ আত্মরন্ধ করে বাংলাদেশে তুমি ঢুকায় দাও। এবং আমাদের বর্ডারে প্রত্যেক দিন হাজার হাজার বোতল এগুলো ধরা পড়ছে। এটা তো বাংলাদেশের ব্যান, ইয়াং জেনারেশনকে ধ্বংস করার জন্য। তারা কিন্তু সেই ইন্ডাস্ট্রি তারা তাহলে কি আপনি এই আশঙ্কা তো মাঝে মাঝে মনে জাগতেই পারে আমাদের, আবারও যদি সেই ফ্যাসিস্ট আবার ফিরে আসে, তারা কি কোন ভালো কিছু করবে দেশের জন্য? আপনার মনে সন্দেহ কেনই বাসবে কর্নেল হক? আপনি একজন দক্ষ মিলিটারি অফিসার, অত্যন্ত নামকরা মিলিটারি অফিসার। আমার যতটুকু পৃথিবীর ইতিহাস পড়া আছে, যতটুকু পড়েছি, দেশে অনেক বিজ্ঞ মানুষরা আছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, কোনো ফ্যাসিস্ট যার একবার পালিয়ে গেছে তার আর সেকেন্ড টাইম ফিরে আসতে পারে না। ইরানের শাহের কথা বলেন, আমি কথা বলছি, আপনি পৃথিবীতে এরকম অনেক আছে, এই যে মার্কোসের কথা বলেন, আপনি যারা একবার পালিয়ে গেছে দেশ ছেড়ে, দেশের মানুষ আর ফিরে আসতে পারে নাই। তো ফলে আমার মনে হয় না। দিদার, আপনি তো রাজনীতির সাথে অনেক দিন ধরে জড়িত আছেন এবং গভীর রুট লেভেল পর্যন্ত আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন, নির্বাচনও করবেন বলে শুনেছি আমরা। আপনি একটা রাজনীতিবিদ হিসেবে, একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে একটা কথা জানতে চাই, এই যে এত অবিচার, অন্যায়, নৃশংসতা, নির্মমতা এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবল করলো, একটা লোকই বের হলো না একটা দুঃখ প্রকাশ করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য? একজন লোকই বিবেকবান নাই? এই তারা বলে তারা কোটির মতো তাদের লোক আছে, একজন লোক কি বিবেকবান নাই? এটা দন্যতা, এটা দন্যতা বলে, মানে অর্থাৎ তাদের মন মানসিকতা, তাদের মন মানসিকতার মধ্যে আল্লাহ পাক তাদেরকে যে আছে না, ওই যে সিলমোহর মেরে দেওয়ার যে কোরআন আয়াত,
আরো একটা আশ্চর্য ব্যাপার আমার মনে আসছে এই তাদেরকে মুহূর্তে। সিল মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের 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 দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে আমি। হ্যাঁ, এটা কেন আল্লাহ পাক কেন বলছেন এটা, যে তারা ফিরে আসবে না, তার উপর তার যাবে না? দেখেন এই মানুষগুলো এত অমানবিক, এত অমানবিক। 1400 থেকে 1500 আমাদের ছেলে সন্তানরা, 1500 মানে ফিগারটা এক্সাক্ট এই জন্য আমি 14 থেকে 1500 বেশি হতে পারে, কম বেশি হতে পারে, অনেকগুলো আমরা জানিও না। তো ধরেন প্রায় 1500-এর মতো মানুষ আত্মহত্যা দিলেন, এবং প্রায় নরমাল না, এবং সেটা দিনে দুপুরে গুলি করে মারা সে কথা বলছি। এবং দেখেন আমি হসপিটালগুলোতে গিয়ে দেখেছি, আপনি নিশ্চয়ই হসপিটালে গিয়ে আপনি দেখেছেন, বাচ্চা বাচ্চা মানুষ। আমাকে একজন বলছে, স্যার খুব কাছের থেকে আমাকে গুলি করেছে, দুটো পাতে পছন্দ হয়েছে ছেলেটা, দাঁড়িয়ে বসে ওখানে গজায় না। আমি বারবার মিটিংয়ে, বহু মিটিংয়ে তারা বলেছি, এই যে এতগুলো মানুষের অঙ্গহানি হলো, এতগুলো মানুষের চোখ উপড়ে গেল, আওয়ামী লীগের রেসপন্সিবল কোনো ব্যক্তি এ পর্যন্ত দুঃখ প্রকাশ করে জাতির কাছে কোনোভাবে কোনোদিন তার এখনো পর্যন্ত একটা ক্ষমা চাওয়া তো দূরের কথা, একটা অনুশোচনামূলক কোনো বক্তব্য তারা দেয়নি। আমরা ভেবে আশ্চর্য হই, হয়ে যায়। আমরা সত্যি তো আশ্চর্য হই। আপনার যারা পরিচিত সেনাবাহিনীতে আছে, সামরিক বাহিনীতে আছে, আমার আছে, ফ্যাসিস্টদের দোসর হিসাবে যারা পরিচিত, যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারাও কিন্তু একবারও বলে না যে আমাদের ভুল হয়েছে। এটা আমি আশ্চর্য লাগে। আমি সত্যি তো আশ্চর্য হই। হ্যাঁ। আমাদের যারা অগ্রজ সামরিক বাহিনীতে যারা ছিলেন এবং তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন, অনেকে আমরা নাম এখানে টেলিভিশনের সামনে আমরা বলবো না, কিন্তু আমরা প্রত্যেককে চিনি, এবং তারা মিডিয়াতে একসময় সরব ছিলেন। তাদের লেখা পত্রিকা আসছে, তাদের টেলিভিশনে তারা মনে হয় মানে এমন জোরালো বক্তব্য দিচ্ছে, টেলিভিশন স্ক্রিন মধ্যে ফেটে যাবে। সেই 18 জুলাই যখন বিইউপি এবং এমআইএসটি স্টুডেন্টদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, হল থেকে বের করে দেওয়ার পরে দে হ্যাড বিন ওয়েটিং, কারফিউ চলছিল তখন দেশে, এনডিসির সামনে। এই ছেলে মেয়েগুলো বিকালবেলা প্রায় তখন সূর্য ডুবে ডুবে অপেক্ষা করছিল কিভাবে যাবে, কোথায় যাবে। সেই অবস্থায় হেলমেট বাহিনী এবং এই পুলিশ একসাথে তাদেরকে আক্রমণ করলো, এবং তারা দৌড়িয়ে যখন ডিওএইচএস এ প্রবেশ করছিল, তাদের পিছু পিছু তাদের কাছে এই লাঠি সোটা দিয়ে হেলমেট বাহিনী তাদেরকে মারছে, টেটা জুতে নিয়েও মারছে। আমরা যখন তাদেরকে কিছু আশ্রয় দিলাম, সে সময় কিছু ফ্যাসিস্ট অফিসার বলা হলো যে তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না। আপনি কেন রিমেম্বার, তারা মসজিদে নামাজ পড়তে আসছে, কারণ মসজিদে কেন নামাজ পড়তে আসবে? এই যে নৃশংসতা, তারা কি একবারও বলেছে আমরা সরি, আমরা ভুল করেছি? বলে নাই। আমি আর আপনি দুজনে তো মসজিদ থেকে বেরিয়ে আমরা মিটিং করলাম, রাত্রিবেলা আমরা মসজিদে আমি দাঁড়িয়ে সবাইকে একত্রিত করে, এবং তারা কিন্তু একবারও বের হলো না সেখান থেকে। এই যে তাদের মানসিকতা, আজকে এই জুলাইয়ের সময়, এই জুলাই শেষ পর্যায়ে এসে আমরা সেগুলো তো নিজের অন্তরে লাগছে, কষ্ট পাচ্ছি। এমনকি বলা হলো ফজরের নামাজের সময় কেন এত লোক বেশি হচ্ছে, মানে এই প্রশ্ন করেছে, আমাকে করেছে যে ফজরের সময় এত লোক বেশি হবে কেন? আপনি দেখেন সেই দেশে আজ পর্যন্ত তারাই আবার কিন্তু ভলতবিরতি আছে বিভিন্ন জায়গায়। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। শ্রদ্ধেয় কর্নেল দিদার, ইউ আর মিলিটারি অফিসার কাম রাজনীতিবিদ, পলিটিশিয়ান, অনেক দিনের অভিজ্ঞতা হয়ে গেল। এই যে নির্বাচন, অনেকেই বলছে ফেব্রুয়ারিতেই হয়ে যাবে, আবার অনেকেই আপনার বলছে যে 12ই ফেব্রুয়ারি হয়তো ডেট, এরকম কথা চলছে। সেদিন বেশি বাকি নয়, হয়তো ফার্স্ট উইক, সেকেন্ড উইক হবে। এই নির্বাচনের জন্য, এই নির্বাচনের মাধ্যমেই আমাদের জাতির মুক্তি কি মিলবে কিনা, এটা এখন জাতি আশঙ্কা করছে, আশঙ্কায়। আপনার কাছে কি জানতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো আগামী স্টেক হোল্ডার, আগামী ইলেকশনে শুনলাম আজকেই সকাল অনুষ্ঠানে 144টা রাজনৈতিক দল নির্বাচন কমিশন তাদের ইন্টারভিউতে অথবা তাদের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ করতে পারেনি বলে তারা এখনো কি বলে সেটাকে, রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন তারা পায়নি বা পাবে না। এই সংক্রান্ত সংক্ষেপে যদি আপনি বলেন, এটা এত জটিল কেন? আচ্ছা, আমি দুটো পার্ট আপনাকে স্পষ্ট করলেন। প্রথমত হচ্ছে কি, নির্বাচনের যেটা আকাঙ্ক্ষা মানুষের,
বাংলাদেশকে শাসন করতে গেলে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কোনোভাবে শাসন করলে সে শাসনটা টেকসই হয় না, মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন হয় না। সুতরাং নির্বাচন হইতে হবে হইতে হবে। এবং আমরা সেদিকে আগাচ্ছি। গণতন্ত্র, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন ইনশাল্লাহ হবে। রাইট। আপনার ভূমিকা চাই, আমি চাই যে আপনিও আমাদের সাথে নির্বাচনের মাঠে আসুন, এবং আপনাদের মতো অফিসে না আসলে আপনি এখন আমাদের, আমি তো আপনাকে আমরা ভোট দিয়ে ইলেকশন করে হাজার হাজার অফিসারের প্রতিনিধি হিসেবে আমাদের সভাপতি নির্বাচিত করেছি। ফলে আপনার ইতিমধ্যে একটা পাবলিক ইমেজ তৈরি হয়েছে। আমি আশা করি আপনি যদি আপনার জনগণের কাছে ফিরে যান, আপনি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবেন। আপনার জন্য শুভকামনা। আমি কেন, আমার মতো তো আরো অনেক ভালো ভালো শুভকামনা থাকলো। এখন এই প্রেক্ষাপটে যদি বলি যে নির্বাচন হইতে হবে, নির্বাচন হবে ইনশাল্লাহ। আশঙ্কা না করাই ভালো, সন্দেহ না করাই ভালো। আমরা প্রিপারেশন নেব, যুদ্ধের জন্য তৈরি হবো, কারণ এটা একটা যুদ্ধ। মুক্তির আন্দোলন সংগ্রামের জন্য নির্বাচনটা একটা নির্বাচনী যুদ্ধ। এটার জন্য তৈরি হব। মানুষকে চলুন আমরা একসাথে মোটিভেট করি, ভয়ভীতি ত্যাগ করে নির্বাচনমুখী হই। যার ভোট সেই দিবে। এখানে কোনো ধরনের ভোট কেন্দ্র দখল, কোনো ধরনের ভাওতাবাজি, কোনো ধরনের চাঁদাবাজি, মানুষের ভোট কেনা, এগুলো সম্পূর্ণরূপে বর্জন করে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি, আপনি, আপনার সবারই দায়িত্ব। সুতরাং এই ক্ষেত্রে আশঙ্কাটা না করাটাই ভালো। এটা হলো আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় হলো নির্বাচন হবে। আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বলতে পারি, আমি নিজেকে রাজনীতিবিদ দাবি করি না, এই জন্য যে এখনো শিখছি। রাজনীতির মাঠে সবেমাত্র 10-15 বছর হলো রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম। মানুষের সাথে যেই আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি, আমি গত এক সপ্তাহ আগেও এলাকাতে গিয়ে প্রায় 2-2.5 মানুষের সাথে হাত মিলালাম প্রচার করতে গিয়ে। এর মধ্যে একটা মুচি, যার বয়স 80-85 হবে, মানে আঁটুকুনি এখানে লেগে গেছে। উনি আমার হাতকে যেভাবে ধরে রাখলেন চাপ দিয়ে, মনে হয় হাতটা ভেঙে যাবে। মানে এমন করে উনি বললেন যে চাটকে ভাষায় এখন যে, ও ভাই নির্বাচন কিন্তু অন করিব, নির্বাচন হইতে হবে। মানে একটা একেবারে প্রান্তিক লেভেলে মানুষের আকাঙ্ক্ষা, এবং উনি চাচ্ছেন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন যাতে হয়। আচ্ছা, আপনি সুষ্ঠু সুন্দর নির্বাচনের কথা বলেন, এই প্রসঙ্গে আসি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা পুলিশকে বুঝাই, তাই তো? পুলিশ, বিডিআর অথবা এখন তো বিজিবি বলা হয়, আনসার, এবং পিছনে থাকে সেনাবাহিনী সহযোগিতা করার জন্য। আগামী ইলেকশনে আপনি কি মনে করেন আমাদের পুলিশ, আনসার, বিজিবি তারা সেই মানে সততা, শক্তি, সামর্থ্য তাদের আছে নির্বাচনী রোল প্লে করার জন্য, নিরপেক্ষ রোল প্লে করার জন্য? আর দে ক্যাপেবল? আচ্ছা, আমি আপনাকে এই প্রশ্নটা, আগের প্রশ্নটা শেষ করে এখানে যাচ্ছি। আপনি পরবর্তী প্রশ্ন করেছিলেন 144টা দলকে নিবন্ধন কেন দিল না। আপনাকে বলি, আইন তো আমরা এখনো পরিবর্তন করে নেই। নিবন্ধন সংক্রান্ত যে দেশে প্রচলিত আইন আছে, আমরা তো ওই আইনটাকে বাতিল করে, ওটা এখন আছে। সেই আইনের কাঠামোতে আমাদের পার্টি কিন্তু আমরা কোর্টের মাধ্যমেই নির্বাচন পেয়েছে, নিবন্ধন। আপনাদের কোর্টের মাধ্যমে আমাদেরকে, আমাদের পার্টি কিন্তু 1 নম্বরে ছিল। আচ্ছা, আরেকটা জিনিস মনে হলো স্যার, আমি মনে করতে পারছি না পার্টিটার নাম, 3 না 4 ট্রাক হাসিনার আমলেই 4-5 ট্রাক তাদের ডকুমেন্ট নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয়েছিল রাতের বেলা। আই ক্যান রিমেম্বার দ্য নেম। কোনো একজন অ্যাক্টিভিস্ট তাদের দলের নিবন্ধনের জন্য ডকুমেন্ট নিয়ে আসছিল। আপনার কি মনে আছে? না, আমি ওটা মনে করতে পারছি না। তবে এটা বলতে পারি আপনাকে, মানে সেই সময়ে অন্যি বা শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্টের মানে কলাকুশলীরা যাদেরকে চেয়েছিল তাদেরকে নিবন্ধন দিছে। নির্বাচন কমিশনের যে ধারাবাহিকতায় যাদেরকে নির্বাচনে সঠিকভাবে ডকুমেন্টেড হয়েছিল, তারা কিন্তু পায়নি, নিবন্ধন পায়নি। এর মধ্যে আমাদের দল ছিল, এবি পার্টি ছিল। তো আমরা পরবর্তী সময় হাইকোর্টে মামলায় গেলাম, এবং 5 আগস্টের পরে এটা হিয়ারিং হয়ে আমরা একদিনেই আমাদের নিবন্ধনটা গ্যারান্টিড হয়ে গেল। এখন আপনাকে বলি, সেটা হলো, আপনাদের মার্কাটা কি দিয়েছে? আমাদের ইগল। আমাদের ইগল মার্কা, জি। আচ্ছা, এখানে হলো, এখানে কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে। আমাদের 64টা জেলার মধ্যে ন্যূনতম কতটি জেলায় জেলা অফিস থাকতে হবে, কমিটি থাকতে হবে, এবং 100-এর উপরে, মানে 120টা বা 150 শর্ত আছে, সেখানে শর্ত আছে, অনেকগুলো শর্ত। এবং আমি
খেয়াল করেছি নির্বাচন কমিশনের থেকে কমিটি করে দেওয়া হয় এবং সেই কমিটি খুব সংক্ষিপ্ত সময় দিয়ে ওই অফিসগুলোকে ভিজিট করে। আচ্ছা, আমি ভেরি ইন্টারেস্টেড, আমার কাছে খুব মজা লেগে যায় জিনিসটা। সেটা হলো যেন আপনি বললেন যে আব্দুর রহিম আপনার ধরেন শেরপুর থেকে, জি, আব্দুর রহিম শেরপুরের অমুক জায়গা থেকে আপনার পার্টির মেম্বারশিপ নিয়েছেন, তো ওখানে কি তার নম্বর লেখা আছে। আপনি একটু সংক্ষেপে যদি বলেন তাহলে আমরা রিপোর্ট করে উনি ফোন করলেন, ফোন করে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি অমুক পার্টির আপনি অমুক পার্টির মেম্বার? না আমি তো শুনিনি, আমার কে বলে নেন। ও আচ্ছা, তার মানে অনেকেই 2 নম্বরে গুলো করে। তো নির্বাচন কমিশনের থেকে তার সবাইকে জিজ্ঞেস করতে পারে না। তো এরকম করে তারা যখন 2, 4, 5, 10টা জায়গাতে করে, তখন তারা বলে যে আপনাদের ডকুমেন্টটা ঠিক নাই, আপনি এখানে ভুল তথ্য দিয়েছেন। তাহলে তখন সেটা তারা নেগেটিভ করে ফেলে। এইরকম করে তাদের যে শর্তগুলো আছে তারা সেটা একটা কমিটির মাধ্যমে চেক করে। আচ্ছা, এখন কিন্তু যাদেরকে নিবন্ধনের জন্য ঠিক পাওয়া যাচ্ছে না, আমি 100% বিশ্বাস করতে চাই আগের কাঠামোর মতো ফেসিস গভর্নমেন্টের মতো এটা হচ্ছে না। এটা সত্যি সত্যি তারা ওই ডকুমেন্টারি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেনি এবং তারা বলে দেয় যে আপনি এখানে এখানে এই ভুলটা হয়েছে, আপনি আবার আন্ডারস্টুড। ফেসিস্ট যারা, ফেসিস্ট আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং নিষিদ্ধ, তাদের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ করা আছে, তারাই নাকি বিভিন্ন ভুইফোর রাজনৈতিক দলের নাম দিয়ে তারা আবির্ভূত হচ্ছে, এটা কতটুকু সত্য? আমি এটাকে বিশ্বাসও করতে চাই না, অবিশ্বাসও করতে চাই না। তো এখন বাংলাদেশে আওয়ামী লীগ নামক পার্টিটাকে, যেহেতু তাদের পার্টিটাকে নিবন্ধন বাতিল করে নেই, না নিবন্ধন এখনো বাতিল আছে, আওয়ামী লীগ নামক পার্টিটাও আছে, আচ্ছা, কিন্তু আওয়ামী লীগ নামক পার্টি এবং তাদের অঙ্গ সংগঠন যেগুলো আছে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, এদের কার্যক্রমকে না নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ করে। অর্থাৎ তাদের যদি পার্টির অফিস থাকে সেটা থাকবে, কিন্তু কোনো কাজ চালাতে পারবে না। তাদের বলে নাই যে আজকে থেকে পার্টির অফিস বন্ধ করে দিচ্ছে, সেটা কিন্তু বলে নাই, কিন্তু তারাই ভ্যাকেট করে চলে গেছে। এই যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় ছিল, হ্যাঁ, তারা পালালো কেন? তাদেরকে, ঠিক আছে, মানুষ তাদেরকে প্রতিহত করেছে, ঠিক আছে, বাট এটা তো সরকার কোন আইন করে দেয় না যে তাদের পার্টি থাকতে পারবে না, অফিস থাকতে পারবে না। প্রশ্নটা হলো তারা কি এই বিভিন্ন নামে আবার আবির্ভূত হতে চাচ্ছে কিনা? হয়তোবা চাচ্ছে, হয়তোবা চাচ্ছে, কিন্তু এটা লাভ হবে না, লাভ হবে না। কারণ পার্টি তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, জি, পার্টি তো অ্যাবস্ট্রাক্ট জিনিস, জি, বাট মানুষ তো অ্যাবস্ট্রাক্ট নয়, জি, মানুষকে ধরা যায়, রাইট, কর্নেল হককে ধরা যায়, জি, কর্নেল হকের দর্শনকে ধরা যায় না, পার্টিকে ধরা যায় না। তো পার্টি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেটা হয়তো আপনি একবার বিবেচনা করতে পারেন, কিন্তু মানুষগুলোকে কিন্তু মানুষ চেনে। যেখানেই এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোসররা কোনো না কোনো ফর্মে যদি তারা আবার দাঁড়ানোর চেষ্টা করে, সাধারণ মানুষই তাদেরকে দাঁড়াতে দিবে না। এটার জন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে রাখবে না। স্যার আরেকটা বিষয়, এই 300 আসন আমাদের, তাই না? 300 আসনে নির্বাচনের জন্য পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যারা এখন বিএনপি জামাত এবং আপনাদের দল, আরো যারা যারা স্টেক হোল্ডার, আপনারা নিবন্ধিত দল, আপনারা কি এই আশ্বাস দিতে পারেন আমাদেরকে যে প্রতিটি দল তারা নমিনেশনের ব্যাপারে সঠিক, যোগ্য এবং সৎ, নির্ভীক, দেশপ্রেমিক লোকদেরকে নমিনেশন দিবে? আমি তো সকল পার্টির দায়িত্ব নিয়ে আর বলতে পারবো না। আমার পার্টির ব্যাপারে বোঝা যাচ্ছে, আমার পার্টির ব্যাপারে বলতে পারি আমি আপনাকে, সেটা হলো আমার পার্টিতে 100% এখানে আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, যেহেতু আমি ওই নমিনেশন সিলেকশন যে কমিটি, সেই কমিটি আমি একজন মেম্বার। এ পর্যন্ত কারো কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো অফার পাইনি। আপনি বুঝতে পারছেন তো ভাই? এমনও কেউ বলে নাই যে আমি পার্টিকে 1 কোটি টাকা দেব, আমি আমাকে ওইখান থেকে, হয়তো এটা বলেনি আপনাদের দল তো এরকম এখন পর্যন্ত, না বলে নাই, আমি বলছি বলে নাই, ঠিক আছে, 1 কোটি টাকা বাদ দিলাম, 100 টাকার জন্য তো বলতে পারে, এটা বলে নাই। তা আমরা বলতে চাচ্ছি এইটা আর কাজ করবে না বাংলাদেশে। কি মনে হয় আগামী ইলেকশনে মানুষ ভোট দিবে যোগ্যতার ভিত্তিতে? আমি মনে করি এবার মার্কা, আগে তো ধরেন যদি তারা একটা মার্কা পাইতো, সেটা যেটা হোক না কেন, নাম বলছি না বিকজ করে পলিটিক্যাল পার্টি মন খারাপ করতে পারে, যে কোনো একটা মার্কা পেলে মার্কার উপরে মানুষ ভোট দিত। মানুষ কিন্তু মানুষ চাইতো না, মার্কা চাইতো। দেশের গ্রাম দেশের এইবার কিন্তু আমি যে প্রান্তিক লেভেলে মানুষের সাথে
যে সংযোগ তৈরি করছি, যেমন যাচ্ছি, মানুষ বলছে আমরা মার্কা টার্কা বুঝি না, আমরা এবার মানুষ খুঁজবো। আমার কাছে এই কথাটা অসংখ্য মানুষ হাটহাজারী এলাকাতে আমাকে বলেছে। শ্রদ্ধেয় স্যার, শেষ প্রশ্ন, একেবারে সংক্ষিপ্ত জবাব দিবেন। আপনি কি মনে করেন, যেটা আমাদের সাবজেক্ট আজকে, আগামী নির্বাচন জাতির মুক্তির জন্য একটা সত্যিকার অর্থেই জাতীয় মুক্তি মিলবে, যেটা আমরা চাচ্ছি? আমি মনে করি অনেকাংশেই মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। অনেকাংশে। কারণ একটা জিনিস দেখেন, দুটো তিন ইন্ডিকেশন। আমরা যখন আকাশ দেখলে বুঝতে পারি যে আমার ছাতা নিয়ে বেরোতে হবে কিনা। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত এতগুলো পলিটিক্যাল পার্টি এতদিন ধরে বসে আলোচনা করে একটা সনদ তৈরি করবে, একটা সনদ মানে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কিছু কিছু পয়েন্ট আমরা এগ্রি করছি, এইভাবে বসে দীর্ঘ সময় আলোচনা করে তারা যে একত্রে বসে খাওয়া দাওয়া খাচ্ছে, আলোচনা করছে এবং এগুলো নোট হচ্ছে, ইতিহাস আর কোনো আপনাদের মধ্যে সম্প্রীত ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এটা যদি আমরা বজায় রাখতে পারি, আশা করি দেশ একটা পজিটিভ দিকেই যাবে। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।